শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে বর্ণিত কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অলৌকিক দাবিকে 107 FM রেইনবো সমর্থন বা প্রচার করে না। এর মাধ্যমে কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রচলিত লোকবিশ্বাসকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এরই সঙ্গে 107 FM রেইনবো বন্যপ্রাণী সহ সকল প্রাণীদের প্রতি যে কোনো ধরনের নির্যাতন, নিষ্ঠুরতা বা সহিংস আচরণের বিরোধিতা করে এবং আইনের পথ অনুসরণ করাকেই সমর্থন করে। গল্পের কাহিনী বিন্যাস শুধুমাত্র সাহিত্য ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। পাশাপাশি ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শ্রোতাদের এটি থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। রম্মানী গোস্বামী পেশায় পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 6। প্রথম গল্প কুয়াশা প্রকাশিত হয় 2014-তে। ওই একই বছর প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে বৃহত্তর পাঠকের নজরে আসেন তিনি। এরপর একের পর এক প্রথম সারির পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার প্রথম প্রাপ্তমনস্ক উপন্যাস মেঘ রঙের মেয়ে এবং প্রথম ছোটদের জন্য লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন। তিনি পেয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সাহিত্য সম্মান ও আরও অনেক পুরস্কার। আজকের গল্প রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্পণ, বাসু, আত্রেয়, উজ্জ্বল ও অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। আজ রবিবার বিকেলেই রুদ্রদার ফেমাস টি বুটিক মৌতাতে চলে এসেছি আমি আর পলাশ। প্রমথেশ রুদ্র অর্থাৎ আমাদের রুদ্রদা এই বছর 75-এ পা দিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ ও নর্থ ইস্টের চা বাগানগুলোতে ম্যানেজারি ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেই সঙ্গে জলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন ভালোবাসার টানে। সুতরাং বিচিত্র সব গল্পে ভরে আছে তাঁর ঝোলা। আমরা মাঝে মাঝে মৌতাতে আসি ওইসব রোমাঞ্চকর গল্পের খোঁজে। সঙ্গে জুটে যায় স্বাদে গন্ধে অতুলনীয় দার্জিলিং চা এবং তার সঙ্গে রকমারি টাও। শুধু একটা জায়গায় এসেই আমরা বিব্রত হয়ে পড়ি। বেরোনোর সময় উনি কিছুতেই খাবারের দাম নেবেন না। আহা, এমন করলে চলবে? আফটার অল রিটায়ারমেন্টের পর এটাই তো ওর রুজি রোজগার। আসলে আমরা আসাতে বড্ড খুশি হন রুদ্রদা। হয়তো আমাকে আর পলাশকে দেখে ওর নিজের যৌবনের টকবগে দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজও দারুণ খুশি হলেন। এবারে জমিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে এমন বরফ পড়েছে যা বিগত কয়েক দশকে কেউ চোখে দেখেনি। মৌতাতে রোজগার মতো দু একজন খদ্দের বসে আছে চায়ের কাপ হাতে। মাঝারি হলখানা পেরিয়ে গেলে বাড়ির একদম পেছন দিকটায় তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা বিস্তীর্ণ জলাভূমির উপরে ঝুঁকে আছে যে চওড়া মতো ব্যালকনিটা, সেইটে আমাদের প্রাইভেট স্পেস। অন্য খদ্দেরকে এখানে নো এন্ট্রি। এবারে দেখলাম জলায় প্রচুর পরিযায়ী পাখি এসেছে। পড়ন্ত সূর্যের রাঙা আলোয় বিদেশি হাঁসের একটা বড় ঝাঁকের জলতলের মসৃণ গা চিরে এগিয়ে যাওয়ার দৃশ্য আশ মিটিয়ে দেখতে দেখতে ব্যালকনিতে পেতে রাখা বেতের চেয়ারে গুছিয়ে বসে রুদ্রদার কাছে আবদার জুড়লাম আমরা আর একটা গল্পের। আমাদের পাশেই নিজের পছন্দের আরাম চেয়ারে বসা রুদ্রদা তার ঠোঁটের কোনায় ধরা পাইপে একটা লম্বা টান দিয়ে বললেন, আজ তোমাদের বলবো সুজন কবরেজের সঙ্গী হওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। না চাইতেও নিজের অজান্তেই কিভাবে যেন ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম আমি। সুজন কবরেজ, সে আবার কি? আর ওই কবরেজ মানে তো কবিরাজ, ওই যে যারা ঘাস পাতা ফল ফুল এই সমস্ত থেকে ওষুধপত্র বানায়, তারাই তো। হ্যাঁ, পলাশ জিজ্ঞেস করল,
ব্রাদার, ঘাস পাতা বলে অমন তুচ্ছতাচ্ছিল্য করো না। যে তরাই অঞ্চলে আমরা থাকি, সেই তরাই বা টেরাই শব্দের মানে জানো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ জানি, স্যাঁতস্যাঁতে জমি অথবা ওয়েটল্যান্ড। ঠিক। অজস্র পাহাড়ি ঝর্ণা, নদীনালা, খালবিল, তারপর ধরো দিগন্ত জুড়ে শাল, সেগুন, নোদাল, চিকরাশির এই যে গভীর অরণ্য, তাছাড়া মাইলের পর মাইল দিগন্ত বিস্তৃত চা বাগান, বড় বড় ঘাস জমি বা সাভানা, আর খাগড়ার জঙ্গলে মোড়া বৈচিত্র্যময় সমতল ভূমি দিয়ে তৈরি আমাদের এই তরাই অঞ্চল। আর এই স্যাঁতস্যাঁতে উর্বর জমি হলো প্রায় ৩,০০০ প্রজাতির উদ্ভিদ আর তৃণলতা গুল্মের বাসস্থান। ৩,০০০? বলেন কি? হ্যাঁ, আর প্রাচীনকাল থেকেই যুগ যুগ ধরে এখানকার আদি জনজাতিদের, যেমন ধরা যাক মেচ কিংবা রাজবংশী অথবা টোটো, কোচ, এদের আয়ুর্বেদিক চিকিৎসার ভাণ্ডারও ছিল কিন্তু এই ডুয়ার্সের বনভূমি। এখানকার গাছপালা, শেকড় বাকড়, লতাগুল্মের যা ভেষজ গুণ, তা তুমি পৃথিবীর অন্য কোথাও পাবে না। তোমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসায় তো নয়। তবে কি জানো, ভেষজ বিদ্যার মৌলিক জ্ঞান আমাদের অবহেলাতে হারিয়ে গেল কালের গর্ভে। দিনে দিনে মানুষ ঝুঁকে পড়ল আধুনিক বিজ্ঞানসম্মত ওষুধের দিকে। হ্যাঁ, মানে এথনোবোটানির আমি নাম শুনেছি বটে। আর মানে আপনার এই যে সুজন কোবরেজ, তো সে কার কাছ থেকে শিখেছিল এই বিদ্যা? হ্যাঁ হ্যাঁ। আমাদের টেবিলে চা দিয়ে গেছে, সঙ্গে বড় দুটো চীনেমাটির প্ল্যাটারে ধোঁয়া ওঠা পেঁয়াজি আর বোনলেস চিকেন পকোড়া। চায়ের কাপ মুখের কাছে ধরে প্রশ্নটা করল পলাশ। সে শিখেছিল তার বাবার কাছ থেকে। বিরল প্রতিভাধারী শঙ্কর কোবরেজ ছিলেন সুজনের বাবা। তিনি সত্যিই ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। আচ্ছা, তারপর শোনো, সুজন লোহার তার পুরো নাম। সে ছিল একজন জনজাতি ছেলে। জুনিয়র হাই স্কুলে আমরা গলায় গলায় বন্ধু ছিলাম। ছোটবেলায় বাগানের মাঠে একসঙ্গে বাতাবি লেবু পিটিয়ে ফুটবল ম্যাচ খেলেছি কত। কালী পুজো রাতে মণ্ডপে জেগেছি, বুড়ির ঘর পুড়িয়েছি চৈত্র মাসে। তখন আমার বাবা নাগরাকাটায় একটা চা বাগানে ম্যানেজারের কাজ করতেন। শঙ্কর কোবরেজকে সকলে সেখানে এক ডাকে চেনে। তারপর আমরা সেই জায়গা ছেড়ে চলে আসি। সুজনের সঙ্গে আবার দেখা হলো অনেক দিন পরে। নকশালবাড়ির কাছে ঘন জঙ্গলের কিছুটা অংশ কেটে ফেলে সেখানে একটা নতুন চা প্লান্টেশনের কাজ চলছে। তার মাঝামাঝি পর্যায়ে আমি ওখানে জয়েন করেছি। তখন আমার এই একেবারেই অল্প বয়স, বুঝলে, 20-21 হবে। সন্ধ্যার মুখে কাজকর্ম মিটিয়ে স্টাফ কোয়ার্টারগুলোর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি দূরের ওই কচি চা গাছের ঢালের মাঝ বরাবর এক চিলতে পথ দিয়ে লটঝরে সাইকেলে প্যাডেল মেরে জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে একটা ছোকরা। গোধূলি লাল আভা খেলা করছে ওর কুচকুচে কালো চুলে, চেক চেক ফুল শার্ট পরনে, মলিন ট্রাউজারে ধুলোর ছোপ, কাঁধের কাপড়ের ঝোলাটার জায়গায় জায়গায় সেলাই করা। সাইকেলের সামনে স্ট্যান্ডে একটা বাঁশের ঝুড়ি আটকানো। ঝুড়ি উপচে পড়ছে লতাপাতা আর আগাছায়। সাইকেলের পিছন পিছন কয়েকটা বাচ্চাও মহানন্দে দৌড়চ্ছে। ছেলেটার ভাবভঙ্গি আমার খুব চেনা লাগলো। সে একটু এগোয়, সাইকেলের বেলে আঙুল ছোঁয়ায়, মোলায়েম শব্দ ওঠে, ক্রিং ক্রিং। অমনি বাচ্চাগুলো হাততালি দিয়ে ওঠে। ও তখন মজা পেয়ে হাসে, একটু থামে, আবারও প্যাডেলে চাপ দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর বাঁক ঘুরে মূল রাস্তায় উঠে আমার সামনে এসে পড়তে আমি জোর গলায় চেঁচিয়ে উঠলাম, ক্রিং ক্রিং বাজে বেল, ওই চলে সাইকেল, চাকা দুটো ঘুর ঘুর নিয়ে যায় বহুদূর। কিরে সুজন, মনে আছে ছড়াটা একসঙ্গে মুখস্থ করেছিলাম? আমাকে বাঁশ কাটিয়ে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো ছেলেটা। সাইকেল থামিয়ে ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো আমার দিকে। তারপরই এক গাল হেসে হই হই করে উঠল, আরে রুদ্র না তুই এখানে? তারপর আর কি, আমাদের তুমুল আড্ডা জমে যেতে সময় লাগলো না। জানতে পারলাম যে সুজন এখন এখানেই বাবু লাইনের একপাশে আস্তানা গেড়েছে। কলেজ থেকে পাশ করে বেরিয়ে চাকরি বাকরির চেষ্টা করেনি। ওর জীবনের একটাই ধ্যান জ্ঞান, তা হলো পিতৃদত্ত বিদ্যা, কোবরেজি। দুপুরে রোদটা একটু নরম হতেই সামান্য জল খাবারের পুঁটুলি বেঁধে সাইকেলে চেপে ও চলে যায় জঙ্গলের দিকে। শেষ বিকেলে রোদ পড়ে যাওয়া অবধি চলে ওর ভেষজ লতাপাতা সংগ্রহের কাজ। তারপর সন্ধ্যা নামার মুখটায় ফিরে আসে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে মাটিতে মাদুর বিছিয়ে ও বসে পড়ে ওষুধ তৈরির কাজে।
একজন পুঁচকে অ্যাসিস্ট্যান্টও জোগাড় করেছে দেখলাম। রোজ কাক ভোর থেকেই আরম্ভ হয় ওর দাতব্যখানা। নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে ওষুধ বিলয় সুজন। এই বাগানে তো বটেই, আশেপাশের এলাকা থেকেও নাকি ওর কবরেজি ওষুধের গুণে লোকে ভিড় জমায়। তারপর কত কথা যে জমেছিল দুই বন্ধুর বুকের ভিতরে, কি বলবো। সেই ছোটবেলার কথা, স্কুলের হুটোপাটির স্মৃতিগুলো ঘাই মারছিল যেন এতদিনের আগল ভেঙে বেরিয়ে আসার জন্য। অস্বীকার করব না, বাগানের হাই সোসাইটির সাহেব মার্কা লোকজনের সঙ্গে মেলামেশায় আমি কোনো কালেই তেমন আগ্রহ বোধ করিনি। ছুটির দিনগুলোতে এই কদিন তাই সময় যেন কাটতেই চাইতো না। আর এখন সুজনকে পেয়ে ওর সঙ্গে লতা পাতা ঘাঁটাঘাঁটি করতে জঙ্গলে যাওয়া আমার একটা গভীর নেশায় পরিণত হলো, বুঝলে। বৃষ্টি ভেজা জঙ্গলের ঘন জমাট গন্ধ, বিরাট বৃক্ষের গায়ে জমে যাওয়া পুরো স্যাঁতস্যাঁতে বাকলে হাত ছোঁয়ানোর শিরশিরে রোমাঞ্চ, দূর থেকে কানে ভেসে আসা ময়ূরের তীক্ষ্ণ ডাক, বুনো হাতির পালের ডালপালা ভাঙার দৃঢ় মটমট শব্দ, এসব ক্রমশ অভ্যেস হয়ে গেল। উৎসুক হয়ে থাকতাম বুধবারের অফ ডেটার জন্য। অফ ডে আপনারাও পেতেন নাকি? হ্যাঁ, তো সমস্ত বাগানে একদিন ডে অফ থাকে। বুধবার আমাদের বাগান বন্ধ থাকতো। সেই দিন আমি সুজনের সঙ্গী হতাম। হঠাৎ কোনো জরুরি কাজে আটকে পড়ে কোনো বুধবার ওর সঙ্গে জঙ্গলে যেতে না পারলে ছটফট করতাম ভিতরে ভিতরে। মনে হতো কি অমূল্য জিনিস মিস করে ফেললাম। অরণ্যের এমনই নেশা, বুঝলে হে। অনেক ভেষজ গাছপালাও সে সময় চিনে ফেলেছিলাম। যেমন ধরো পেটের রোগ, জ্বর, সর্দি কাশির কমন কিছু ওষুধ। মানে আপনি তখন কি যেন একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবেন বলছিলেন না? হ্যাঁ, এবারে আসবো সেই কথায়। সুজনই প্রথম একদিন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে আকাশ ছোঁয়া একটা বিশাল ওদাল গাছের তলায় সেই পাথরটাকে দেখে। ওদাল গাছ দেখেছ নিশ্চয়ই, ওই বসন্তে ফল পাকলে লাল টুকটুকে হয়, যে গাছ থেকে নাম হয়েছে ওদালবাড়ি জায়গাটার, সেই গাছের তলাতেই ছিল পাথরটা। পাথর? পাথর? আমি আর পলাশ নিমকে খাওয়া ভুলে মুখ তুলে তাকালাম রুদ্রদার দিকে। হ্যাঁ, বড়সড় আকারের একটা চকচকে গোলাকার ধূসর পাথর। পাথরটার গায়ে অনেকটা তাজা সিঁদুর লেপা, তাতে বুনো ফুলগুলি শুকিয়ে আছে। এবার বুঝতে পেরেছি তোরা কি? না, পারিনি। আমিও পারিনি প্রথমটায়। তখন সন্ধ্যের আধার আবছা হয়ে জড়িয়ে ধরেছে চায়ের ফ্যাক্টরির আশপাশের এলাকা। একটা ময়ূর খুব কাছ থেকে তীক্ষ্ণ স্বরে ডাকছে। আমি অফিসের দিক থেকে হেঁটে চলেছি নিজের বাংলোর দিকে। ঘাড় তুলে রেন্ট্রিগুলোর ডালে বসে থাকা ময়ূরটাকে খুঁজছি। এমন সময় সামনে তাকিয়ে দেখি সুজন ফুল স্পিডে আসছে সাইকেল ছুটিয়ে। ওর সমস্ত মুখ উত্তেজনা লাল, ঘামে ভেজা, অথচ গরম সেদিন তেমন নেই। দুপুরের দিকেও এক পশলা বৃষ্টি হওয়ায় দিব্যি শীত শীত ভাব। আমাকে দেখে সাইকেল থামিয়ে অস্ফুটে বলল সুজন, সর্বনাশ হয়েছে। বনের ভেতরে বঙ্গা, জঙ্গলি বাবাকে কে বা কারা যেন জাগিয়ে দিয়েছে। দেখলাম পাতালের মাটি ফুঁড়ে উঠে এসেছেন দেবতা। জঙ্গল কেটে ফেলে এইসব চা বাগান, লোকজনের বসতি তৈরি করে জঙ্গলের প্রাণীদের শান্তি নষ্ট করা, ধুর, এসব একেবারেই পছন্দ নয় জঙ্গলি বাবার। তুই দেখিস এবার আর আমাদের রক্ষে নেই, কারোর নেই। মানে কে কাকে জাগিয়ে দিয়েছে? মাটি ফুঁড়ে কি উঠেছে? সত্যি কথা বলতে গিয়ে আমি সুজনের কথা কিছু বুঝতে পারলাম না। বললাম, কোন বাবার কথা বললি এইমাত্র? আরে বঙ্গা কাকে বলে জানিস না? আমাদের বনের দেবতা রে। তুস, মাটি ফুঁড়ে উঠবে কি রে? আমি অবাক হয়ে বন্ধুকে দেখছিলাম। ওকে আজ বড্ড অচেনা লাগছে। এই জন্য এতদিনের চেনা ধীর স্থির শান্ত স্বভাবের সুজন নয়, অন্য কেউ। উফ, তুই বুঝতে পারছিস না কেন রুদ্র? প্রচণ্ড কুপিত না হলে উনি মাটি ফুঁড়ে উঠতেন না। আচ্ছা তুই বলতো, কে এমন সর্বনাশা কাজটা করলো? নিশ্চয়ই কারো কোনো রকম উদ্দেশ্য আছে ওকে জাগানোর। কেন? বনের দেবতাকে জাগালে কি হয়?
আর যারা জাগিয়েছে তারাই বুঝুক গে, ওরাই এখন থেকে নিয়মিত ধূপধুনো জেলে বাবাকে পুজো দেবে। পুজো দেবে? তুই জানিস এই পুজোর উপচার? এই দেবতা মহাকাল, অর্থাৎ হাতির রূপ ধরে আসেন। মহাকাল মানে হাতির রূপ ধরে আসেন? আমি বললাম সুজনকে, বনে জঙ্গলে হাতিকে মানুষ ভক্তি করে মহাকাল নামে ডাকে, এটা জানো তো? হ্যাঁ একদম, এই তো লাটাগুড়ি জঙ্গলের ভেতরে হাই রোডের ধারেই তো মহাকাল বাবার থান, খুব জাগ্রত, কতবার ওখানে গেছি। মানুষ কিন্তু খুব সম্মান করে এই দেবতাকে, এইটা ঠিক। ওদিকে আমার কথা শুনে শিউরে ওঠে চাপা স্বরে আমাকে ধমকে উঠল সুজন। আহ, সন্ধেবেলা ওই শব্দটা উচ্চারণ করিস না ভাই, তুই কিছুই জানিস না রে, সবে তো এসেছিস এখানে, আমি তোকে খুলে বলছি। দাঁড়া, তার আগে একটু জল দে তো। উফ, আরে তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে আমার। জল সঙ্গে ছিল না, সুজনকে নিয়ে আমার বাংলো চলে এলাম। আমার দেখাশোনার ভার ছিল একজন মাঝবয়সী লোকের উপরে, সোমরা নামর, ভারী বিশ্বস্ত। সে আমাদের আসতে দেখে জলের জাগ আর গ্লাস এগিয়ে দিল, তারপর কিচেনে গেল তড়িঘড়ি চা জল খাবারের ব্যবস্থা করতে। পিতলের বড় গ্লাস ভর্তি করে ঢকঢক করে জল খেল সুজন। তারপর একটু দম নিয়ে আমাকে বলল 1.5 বছর আগের একটা গল্প। এই অঞ্চলের মোটামুটি সকলেই পরিচিত গল্পটার সঙ্গে। এই এলাকাটা তখন মরে থাকতো গভীর জঙ্গলের চাদরে, জঙ্গলের পাশে বনবসতি। তখন আমাদের এই চা বাগানের কাজ শুরু হয়নি, আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো দূরত্বে চলছিল নতুন এক চা বাগান তৈরির জন্য জমি পরিষ্কারের কাজ। সেখানকার ম্যানেজার সাহেবটি বেশ করিতকর্মা লোক, তার তত্ত্বাবধানে রোজ শয়ে শয়ে মজুর খাটে। কুড়ুলের সাঁই সাঁই আঘাতে আর্তনাদ করতে করতে দামাদ্দাম মাটিতে লুটিয়ে পড়ে কত বড় বড় মহিরুহ। ঠিক সেই সময় কেউ এমনিভাবেই গভীর জঙ্গলের মাঝে জ্বালানির জন্য শুকনো কাঠ জোগাড় করতে গিয়ে দেখতে পেল ঠিক একইভাবে মাটি ভেদ করে উপরে উঠে আসা বনের দেবতাকে। তারপর যা ঘটল সেটা বলতে গিয়ে সুজন কেঁপে উঠল। কি বললো আপনার বন্ধু? সুজনের চাপা স্বর শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। দেবতা ক্রুদ্ধ হয়ে জেগে ওঠার পরপরই একটা লাশ মিলল ওই জঙ্গলের গভীরে শাল গাছের তলায়। মাত্র সপ্তাহ 2 ব্যবধানে আরো একটা। ওরা দুজন ছিল সেই জঙ্গল পরিষ্কারের কাজে নিয়োজিত মজুর শ্রেণীর লোক। কাদায় মিশে যাওয়া শরীর দুটোর এমন অবস্থা যে চেনা দায়। জামা কাপড়ের টুকরো দেখে বডি শনাক্ত করল সঙ্গীরা। পুঁটলি বাঁধা তালগোল পাকানো মৃতদেহ দুটো সৎকারের জন্য তারা নিয়ে গেল এবং নিজেরাও ফিরল না। মালিক পক্ষ প্রচুর চেষ্টা করেছিল। সে কি, কে মারল ওদের? না, সেটা জানা যায়নি, কিন্তু সেই ঘটনার প্রভাবে ওই বাগানের কাজ বন্ধ হয়ে গেল পুরোপুরি। কাটা গাছের গুঁড়িগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে প্রহসনের ভঙ্গিতে। বস্তির কুলে লাইনের জন্য তৈরি খাঁ খাঁ করা কাঠামোগুলো আর পরিত্যক্ত কারখানার জং ধরা টিনের শেডটা এখনো গেলে দেখতে পাওয়া যাবে। জঙ্গল আবার ধীরে ধীরে গিলে ফেলছে জায়গাটাকে। পরিত্যক্ত সেই বাগানে জঙ্গলি লতা পাতার খোঁজে সুজন কতবার গিয়েছে ও সব জানে। তারপর সব শুনে আমার মনে প্রচন্ড কৌতূহল জাগলো। সুজনকে বললাম, ওই পাথরের দেবতার মূর্তিটা কাল আমাকে একবার দেখাবি? ও জিভ দিয়ে ঠোঁট চেটে সম্মতি জানালো। দেখলেন নাকি? পরদিন পড়ন্ত বিকেলে ঝিরঝিরে বাতাসে সে বিশাল ওদাল গাছের তলায় বুনো ফুল আর সিঁদুরে শোভিত গোলাকার পাথরটাকে দেখে সত্যি চমৎকৃত হয়ে গেলাম, বুঝলে। অদ্ভুত শেপের ধূসর রঙের পাথরের সামনের অংশটা খানিকটা লম্বালম্বি উঁচু হয়ে ফুলে ফেঁপে উঠেছে, অনেকটা যেন হাতির শুঁড়ের মতো। এমনটা আমি আগে কখনো দেখিনি। পাথরটা আর কোনো তল খুঁজে পেলাম না। ওর চওড়া নিম্নাংশ জঙ্গলের পুরো ঝোপঝাড়ে ঢাকা। সেখানে ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। সাপকূপও থাকতে পারে, বেশি কাছে যেতে ভরসা হয় না। পাথরটার দিকে কিছুক্ষণ তাকালে
অচেনা আতঙ্কে হিম হয়ে যায় শরীর। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সুজনের দিকে তাকিয়ে ওর কোমরের নিচে একটা খোঁচা দিলাম। বললাম, চল, পা চালিয়ে চল, দেখছিস না আকাশের অবস্থা, আবার বৃষ্টি নামবে। আর শোন ভাই, একটা কথা বলি, খামোখা ভয় পাস না, এটা সাধারণ পাথর, আমি বলছি তোকে। আমার আশ্বাস বাক্য শুনে সুজন যেন কিছুটা বল ভরসা পেল মনে। দ্রুত পায়ে দুই বন্ধু যে যার আস্তানায় ফেরার জন্য রওনা দিলাম। কিন্তু তখনও কি আর জানি যে আমার মুখের কথাকে ভীষণভাবে মিথ্যে করে দিয়ে আমাদের বাগানে কি ভয়ঙ্কর ঘটনা একটার পর একটা ঘটতে চলেছে। ভয়ঙ্কর ঘটনা বলতে? প্রথম মৃতদেহটা পাওয়া গেল চা বাগান লাগোয়া ঝোড়ার ধারে। ভোরবেলা খবরটা পেয়ে ছুটে গেলাম। গিয়ে দেখি মৃতদেহটা একজন পাতাকুড়ুনি বুড়ির। কেউ যেন প্রবল আক্রোশে সর্বশক্তি দিয়ে তার রোগা শরীরটাকে আছড়ে ফেলেছে দূরে। বুড়ির চোখ দুটো তখনও খোলা, চোখে বিস্ময় আর ত্রাস। দৃশ্যটার দিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। বাবু লাইন ও কুলি লাইন থেকে তখন দলে দলে লোকজন ছুটে আসছে বুড়িকে দেখতে। সুজনও সেই ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছিল। আর চোখে তাকিয়ে দেখি ওর মুখখানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। জানি কোন প্রশ্ন ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কে এই নিরীহ বুড়িকে অকারণে এমন নিষ্ঠুরভাবে মারতে পারে? সেদিনের সেই জঙ্গলের দেবতা? আমার মনের ভিতরে যদিও একটা খটকা, কিন্তু সুজনের দিকে তাকিয়ে সেটা চুপচাপ গিলে নিলাম। তা কিরকম খটকা? বলছে, তার আগে বলি দ্বিতীয় মৃত্যুটার কথা। সেটা একজন মাঝবয়সী লোকের। চিনতাম লোকটাকে, ওর নাম রাজেশ ওঁরাও। লোকটার ছিল ছাগলের ব্যবসা। সন্ধ্যায় হাট থেকে সে বাড়ি ফিরছিল সাইকেল চালিয়ে। তার থেঁতলে যাওয়া মৃতদেহের পেটের ডান দিকে একটা গর্ত। একটু দূরে পড়ে আছে ওর ভাঙাচোরা তালগোল পাকানো সাইকেলটা। সবকিছু খুঁটিয়ে দেখে আমার কাছে বিষয়টা বোধগম্য হলো। স্পষ্ট বুঝলাম যে এ আর যাই হোক কিছুতেই জঙ্গলের ক্রুদ্ধ দেবতা বা ভয়ানক কোনো দানর নয়, বরং একটি একলা দলছুট হাতির কাজ। জঙ্গল থেকে মাঝে মাঝে দলছুট দাঁতাল কিংবা মাকনা চলে আসে চা বাগানের দিকে, এটা সেরকমই কেউ। আচ্ছা, এক সেকেন্ড, এই মাকটা মানে কি? হ্যাঁ, মাকনা কাকে বলে জানো না? যে পুরুষ হাতির দাঁত নেই তাকে বলে মাকনা। সন্ধ্যা নামায় হাট থেকে গ্রামে ফেরার নির্জন পথটা তখনও ঢেকে গিয়েছিল আবছা অন্ধকারে। রাজেশ ছিল তার সাইকেলে। আচমকা ওর পথ আটকে দাঁড়ায় অতি উগ্র মেজাজের দলছুট একটি হাতি। খ্যাপা হাতি দেখে রাজেশ ওর সাইকেল ফেলে রেখেই পালায়। হাতিটা প্রথমে রাগে আক্রোশে পা দিয়ে পিষে সেই সাইকেলটাকে পুরোপুরি তুবড়ে দেয়। তারপর ফুল স্পিডে তাড়া করে রাজেশকে। খানিক পরে ও রাজেশকে বাগে পেয়ে যায় আর শুঁড়ের ধাক্কায় তাকে ফেলে দেয় মাটিতে। 1.5 বছর আগের ওই হতভাগ্য মজুর দুটিও খুব সম্ভবত ওই হাতিরই শিকার। কিন্তু লোকটার পেটের ডান দিকের ওই ক্ষতটা? হ্যাঁ, ওটা দেখে আমার মনের মধ্যে যে খটকা জন্মেছিল তা দূর হয়। আমি আরো নিশ্চিত হই যে ওটা কোনো হাতিরই কীর্তি। মাটিতে ফেলে দেওয়ার পর দাঁত দিয়ে আঘাত করে এমনিভাবে ওরা সচরাচর মানুষকে মারে। শুনে আমি শিউরে উঠলাম ভয়ে। পলাশ বলল, হাতি এরকম ক্ষিপ্ত হয় কখন? অনেক কারণে হাতিরা রেগে যেতে পারে। প্রচণ্ড উত্তেজনায় ওদের রগের পাশের টেম্পোরাল গ্রন্থি থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়। এই সময় অনেক ক্ষেত্রে কোনো কোনো হাতি মারকুটে হয়ে একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই দলের সর্দার তাকে দল থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে তখন হয়ে যায় একলা বা একোয়া। সেই হাতি কিন্তু তখন অরণ্যের ত্রাস। একা একাই সে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। তিরিক্ষে মেজাজ নিয়ে সে মাঝে মাঝে লোকালয়ে হানা দেয়। চাষের ক্ষেতে কিংবা গোডাউনে সম্পত্তি নষ্ট করে বলে তাকে বলা হয় গুন্ডা।
আর বিনা প্ররোচনায় খেপে গিয়ে অকারণে মানুষকে তাড়া করে পিষে মারলে তাকে বলে খুনিয়া বা রোগ। বাপ রে, একোয়া, গুন্ডা, খুনিয়া, নামের কত বাহার। হ্যাঁ, আর হাতি কিন্তু অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন প্রাণী। এক জায়গায় হামলা করে রাতারাতি মাইলের পর মাইল জঙ্গল, নদী, চা বাগান পেরিয়ে এমনই নিঃশব্দে এতটা দূরে চলে যাবে যে কেউ ভাবতেই পারবে না এটা যে ওর কাজ। কিন্তু সুজনকে তো এসব বুঝিয়ে কোনো লাভ নেই। ওর রক্তে মিশে রয়েছে জঙ্গলের প্রতি ভক্তি আর কৌমের দেবদেবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। একলা দলছুট কোনো রোগ বা গুন্ডা হাতির আক্রমণের কথা বললে ও আমার কথা বিশ্বাসও করবে না। তো আপনি আপনার বন্ধুকে কি বললেন? আমার কিছু বলার প্রয়োজন পড়ল না। দ্বিতীয় মৃত্যুটার পরপরই আমাদের চা বাগানেরই একজন লেবার সবার চোখের সামনে খুন হলো। বাগানের কাজ সেরে ফিরছিল লোকটা। ওর সঙ্গীরা খানিকটা সামনে এগিয়ে এসেছিল। তখন সন্ধে হব হব করছে। হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচণ্ড এক গর্জন তুলে ধুলোমাটি উড়িয়ে লোকটাকে লক্ষ্য করে তেড়ে এলো কালো পাহাড়ের মতো এক বিরাট জন্তু। বেচারা কিছু বুঝে ওঠার আগেই ওর শরীরটাকে একেবারে পিষে দিল মাটিতে। তারপর চোখের পলক ফেলতে না ফেলতে মিলিয়ে গেল জঙ্গলের ভিতরে। কি ভয়ানক! যা ভেবেছিলাম ঠিক তাই। ওটা ছিল দলছুট বিশাল এক মাকনা। স্থানীয় লোকেরা ভক্তি আর সম্ভ্রম করে হাতি বলে না, বলে মহাকাল বাবা। মেঘের মতো গায়ের রং তার, কুতকুতে চোখ আর মগজে ক্ষুরোধার বুদ্ধি। অন্ধকারে ঝোপের আড়ালে চুপটি করে এমন ভাবে নিজের বিশাল শরীরটা নিয়ে গা ঢাকা দিয়ে থাকবে যে একেবারে তোমাদের ঘাড়ের কাছে এসে না দাঁড়ানো পর্যন্ত তোমরা কিছু টেরই পাবে না। আমরাও সেরকম ভালো করে কিছু টের পাওয়ার আগে যা ঘটার তাই ঘটল। সুজনের মুখের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেল। জঙ্গলের দেবতা মহাকাল সত্যি পর পর 3টি তাজা প্রাণের আহুতি নিলেন। তারপর এই ঘটনায় যা হয়, রাতারাতি আমাদের বাগানের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে পড়ল। বন বিভাগে খবর গেল। বনকর্মীরা এসে বোমা পটকা ছুড়ল বিস্তর, যাতে হাতিটাকে জঙ্গলের ভিতরে তাড়িয়ে দেওয়া যায়। বস্তির লোকজনের কাছেও খোঁজ খবর করল তারা। তারপরই বিবরণ শুনে শনাক্ত করা গেল হাতিটাকে। আশেপাশের এলাকার অনেকেই নাকি দেখেছে তাকে। আরও খোঁজ নিয়ে জানা গেল যে গত 1.5-2 বছর ধরেই নকশাল বাড়ির বিভীষিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে সে। ইতিমধ্যে নিদেন পক্ষে 30 থেকে 40টা প্রাণ ও নিয়েছে। বলেন কি, এতগুলো? হ্যাঁ, ওটা অলরেডি রোগ হাতি বলে ডিক্লেয়ার্ড। বন বিভাগের লোকে নাকি চেষ্টা করেছিল কাবু করে ট্রিটমেন্টের পর ওকে দূরের অন্য কোনো জঙ্গলে শিফট করে দিতে, কিন্তু সে কাজেও তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। বরং হাতিটাকে তাড়াতে গিয়ে বন দপ্তরের এক কর্মী প্রচণ্ডভাবে জখম হয়ে মৃত্যুর দোরগোড়ায় অবধি পৌঁছে গিয়েছিল। ঘটনাটা মারাত্মক। হাতিটা প্রথমে নাকি সে বনকর্মীকে তাড়া করে আসে। ছেলেটা এলোপাথারি ছুটতে ছুটতে একটা চা বাগানের ভেতরে ঢুকে যায়। তারপর হোঁচট খেয়ে পড়ে যায় পাশে এক নালার ভিতরে। ব্যাপারটা এখানে মিটে যাওয়ার কথা, কিন্তু মুখ ঘুরিয়ে ফিরে যেতে গিয়েও আবারও ঘুরে আসে সে মারকুটে হাতিটা। খুঁজে খুঁজে সোজা সে নালার কাছে এসে পৌঁছয়। তারপর ছেলেটাকে শুঁড়ে করে পেঁচিয়ে নিয়ে ছুঁড়ে দেয় বাগানের আরো ভিতরে। তবেই বোঝো কিরকম তার আক্রোশ। প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনার পর থেকে ছেলেটার কোমরের নিচের অংশ সম্পূর্ণভাবে প্যারালাইজড। আর উপায়ান্তর না দেখে তখন বাধ্য হয়ে বন বিভাগ থেকে নোটিশ জারি করা হয় যে খুনে হাতিটাকে দেখলেই ওকে গুলি করে মারা হবে। দেখলেই গুলি করে মারা হবে মানে? এতই সহজ? হাতি শিকার তখন নিষিদ্ধ ছিল না? এটা খুব ভালো পয়েন্ট বলেছ। শিকার কিন্তু এককালে আমাদের দেশে পুরোপুরি আইনসিদ্ধ ছিল।
আসামের মানস অভয়ারণ্যের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, আলবাত শুনেছি, বেড়াতেও গেছি। জিপ সাফারির সময় পালে পালে হাতি, গন্ডার, বাইসন সব দেখেছি। হ্যাঁ, অভয়ারণ্য হওয়ার আগে একটা সময় পর্যন্ত ওই জঙ্গল ছিল গৌরীপুর রাজ পরিবারের প্রাইভেট হান্টিং গ্রাউন্ড। হ্যাঁ, এটা জানতাম। তাছাড়া স্বাধীনতার আগে রাজা মহারাজা ও ব্রিটিশ ভারতের সাহেবদের মধ্যে ওই ট্রফি হান্টিংয়ের ব্যাপক প্রচলন ছিল। ঠিক ঠিক, বড় জীবজন্তুকে শিকার করাকে সাহেবরা বলতো বিগ গেম। আমাদের উত্তরবঙ্গের বনাঞ্চল, যেমন ধরো জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, তো হাতি শিকারের জন্য ফেমাস ছিল একটা সময়। তারপর সময় বদলালো, ধীরে ধীরে লোকে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব বুঝতে শিখল। 1972 সালের 9 সেপ্টেম্বর দিনটিতে তৈরি হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন, এবং আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হলো। আইন ভাঙলেই হাজতবাস ও জরিমানা। তো আমি যে সময়ের কথা বলছি তা 1972-এর প্রায় বছরখানেক আগের। তখনও এই আইন পুরোপুরি কার্যকরী হয়নি, কিন্তু মূল বিষয়টা সেটা নয়। এইমাত্র পলাশ জিজ্ঞেস করছিল যে রোগ বা গুন্ডা হাতিকে মারা কেন হবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। সচরাচর কিন্তু এই জাতীয় রোগ এলিফ্যান্টদের মারা হয় না। এখন তো নয়, অতীতেও হতো না। একে বলতে পারো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বন দপ্তরের কাছে শেষ বিকল্প বা লাস্ট অপশন। তার আগে বন বিভাগের তরফ থেকে দেখে নেওয়া হয় যে হাতিটি গুরুতর আক্রমণ করে বারবার মানুষের প্রাণহানি ঘটাচ্ছে কিনা, কিছুদিন পরপর জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে মারাত্মক ধ্বংসলীলা চালাচ্ছে কিনা। আরও দেখা হয় যে ওকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরে নিয়ে গিয়ে অন্যত্র স্থানান্তর করা সম্ভব কি না। যদি দেখা যায় যে না, জন্তুটাকে কাবু করা এক প্রকার অসম্ভব এবং ওই এলাকার মানুষের জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি হয়ে দাঁড়াচ্ছে, তখন বন দপ্তর একটা লিখিত অনুমতি দিতে বাধ্য হয়। তারপর কোনো ট্রেন্ড শুটারকে হায়ার করে এনে গুন্ডা হাতিটাকে মারা হয়। আমাদের সময় এই ধরনের প্রবলেম এলিফ্যান্টদের ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স বা পারমিট নিয়ে তাকে শিকার অবধি করা যেত। এটা কিন্তু পুরনো দিনের কথা, এখন এসব আইনে নিষিদ্ধ। বেশ, বুঝলাম। তাহলে বলুন যে বন দপ্তর থেকে ওই খুনে হাতিটাকে মারা হলো না কেন? ও তো একের পর এক নিরীহ মানুষকেই মেরে চলছিল। চেষ্টা কি আর করেনি? কিন্তু পারল কোথায়? হাতিটা ছিল অদ্ভুত রকমের চালাক। প্রতিবার মানুষ মেরে নিমিষের মধ্যে এমনভাবে গা ঢাকা দেয় যে ওর আর কোনো ট্রেসই পাওয়া যায় না। এবারও তাই হলো। সবাই যখন একটু নিশ্চিন্ত হয়ে বসে কাজে কর্মে মন দিয়েছি, আবারও ঘটে গেল দুর্ঘটনা। হ্যাঁ, এবার কি হলো? এবার চা বাগানটা টপকে ভোর রাতে আলো ফোটার আগে আগে একেবারে লোকালয়ে বস্তির ধারের আলু খেতে গিয়ে হানা দিল মাকনাটা। কি সাহস ভাবতে পারো! অনেকক্ষণ ধরে মাটিতে পা দাপিয়ে পা দিয়ে খুঁড়ে মাটির তলা থেকে আলু তুলে মুখে পড়ল। বেশিরভাগটাই ছড়ালো, নষ্ট করল। বস্তির কোনো কোনো বাড়ির উঠোনে ধান কেটে গোছ করে রাখা ছিল, সেগুলো নিমেষে চালান করে দিল পেটে। বেশ কিছুদিন আড়ালে গা ঢাকা দেওয়ার পর খিদের চোটে ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল হয়তো, কিন্তু লোকেই বা কাহাতক সহ্য করবে, তাই না? সহ্যের তো একটা সীমা আছে, কি বলো? তাহলে গ্রামের লোকজন কি করলো? বেশিরভাগই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে বসে কানে হাত চাপা দিয়ে ঠক ঠক করে কাঁপছিল। ওর রাগে চিৎকার কানে ঢুকলে বুকের রক্ত জমাট হয়ে শুকিয়ে আসে। তখনও পর্যন্ত যদিও সেটা নিজের কানে শোনা হয়নি। যাই হোক, কিছু সাহসী জওয়ান মাঝে মাঝে জঙ্গল লাগোয়া এলাকায় হাতি তাড়ানোর কাজ করে। ওদের হোলা পার্টি বলে। ওদের ঘরে বাজি, পটকা, ড্রাম সবই মজুদ থাকে। হুলা পার্টি? হাতি তাড়ানোর দল। তাদের কাজ এরকম কোনো একলা বা দলছুট গুন্ডা হাতি লোকালয়ে চলে এলে মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে, ড্রাম বাজিয়ে এবং নিজেরাও চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড হই হট্টগোল সৃষ্টি করা। ওতে জন্তুটা ভয় পেয়ে সরে যাবে লোকালয় থেকে দূরে। আচ্ছা, তারপর শোনো তো, কয়েকজন সাহসী ছেলে মশাল হাতে পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে গেল ক্ষেতের দিকে। ওদের উদ্দেশ্য ছিল হাতিটাকে ভয় খাইয়ে উল্টো দিকের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে এতে ফল হলো মারাত্মক। এত লোকজন দেখো হাতিটা ঘাবড়ালো না? বলেন কি রুদ্রদা? ভয় তো পেলই না, বরং আরো ক্ষেপে উঠে
পাহাড়ের মতো শরীর নিয়ে হুড়মুড় করে তাড়া করে এলো ওদের দিকে। এই অংশটা আমি শুনেছি সোমরারই একজন আত্মীয়ের মুখে। সে নিজেও ওই বস্তির বাসিন্দা, আগাগোড়া গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী। সেদিন ভোরে বস্তির 12টা ছেলে জখম হলো। কারোর পড়ে গিয়ে হাত ভেঙেছে, কারোর পা। দুজন তো স্পট ডেড। ইস, আমার তো কল্পনা করেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই ঘটনাটা ওকে আরো অকুতভয় করে তুলল। দিনে দুপুরে যখন তখন বেরিয়ে পড়তো মাকনাটা জঙ্গলের আড়াল থেকে। খামোখা তাড়া করে আসতো রাস্তার পথচারী বা সাইকেল চালককে। কতজনের যে প্রাণ ভয়ে পালাতে গিয়ে হাঁটু ভেঙেছে তার কোনো লেখাজোগা নেই। আক্রমণের পর কিছুদিন আবার তার দেখা নেই। কোথায় যে গা ঢাকা দিত কে জানে। এভাবে মাস দুয়েক যেতে না যেতে আমাদের বাগানের 6টা লোক অকারণে মরল। 7 নম্বরের বেলায় কুলিরা স্ট্রাইক করলো, বলল যে প্রাণের নিরাপত্তা না পেলে ওরা আর কাজে আসবে না। প্লান্টেশনের কাজ পুরোপুরি বন্ধ। তখন আমরাও শঙ্কিত হয়ে উঠেছিলাম। খুব দরকার ছাড়া ঘরের বাইরে বের হই না কেউ। এমনকি কাঠ কুড়ুমিরাও হলেও আর জঙ্গলের পথ মারাত না। সকলেই আতঙ্কিত। একমাত্র ভয় ছিল না একজনের, সে হল সুজন কবরেজ। আপনার বন্ধু সুজন কবিরাজ, সে ভয় পেল না? না, পেল না। কারণ ওর মনে স্থির বিশ্বাস যে মহাকাল বাবা ওর কোনো ক্ষতি করতেই পারে না। তাছাড়া তখন ওর ব্যস্ততাও বেড়ে গিয়েছিল অনেক গুণ। বাবু লাইন, কুড়ি লাইন আর কাছাকাছি বনবস্তির যত আহত লোক সবাই ভিড় করে আসতো ওর কাছে। ওর দেওয়া টোটকায় সেরে উঠত তারা। ভাঙা হাড় চমৎকার জুড়ে দিতে পারত সুজনের ওষুধ, কিন্তু সেই ওষুধই ক্রমে ফুরিয়ে আসছিল। সুজন সবসময় ছটফট করত। তার অনেক গাছপালা দরকার, জমানো কাঠ, লেই, গুঁড়ো ওষুধ, কৌটোয় যা যা সঞ্চিত ছিল সবই প্রায় শেষ। ওষুধের উপকরণ ছাড়া ঘরে বসে থেকে থেকে সে অসহ্য হয়ে উঠেছে। আমি আর পলাশ বুঝতে পারলাম যে এবার গল্পের আসল অংশ আসতে চলেছে, যাকে বলা হয় ক্লাইম্যাক্স। রুদ্রদা বললেন, তখন জুনের শেষ, রাত 8টা কি 9টা হবে। আকাশে বিরাট চাঁদ উঠেছে। মনে হয় যেন পূর্ণিমা। আমি তাড়াতাড়ি ডিনার সেরে একটা উইকলি জার্নাল হাতে আর্ম চেয়ারে গা এলিয়ে বসেছি সবে। সোমরা এসে বলল, দাদাবাবু, আপনার বন্ধু ওই ডাক্তারবাবু এসেছে, আপনাকে ডাকছে। আমি অবাক হয়ে দৌড়ে গিয়ে দেখি দরজার বাইরে ঝোলা কাঁধে দাঁড়িয়ে আছে সুজন। আমাকে দেখে সুজন বলল, শোন রুদ্র, আমাকে না এখনই একটু জঙ্গলে যেতে হবে। তুই ওকে একটু দেখে রাখ ভাই, আমি যাব আর আসবো। কাকে? জিজ্ঞেস করতে গিয়ে দেখি বাংলোর বারান্দার কোণে হাঁটু ভাঁজ করে বসে আছে একটা বাচ্চা ছেলে, বয়স ওই 7-8-এর কোঠায়। দেখা মাত্র চিনলাম, এই বাগানের বস্তিরই ছেলে। বাপ মা কেউ নেই। সুজনের কাছেই পড়ে থাকে দিনরাত। ওষুধপত্র বানানোর সময় এটা সেটা এগিয়ে দেয়। কখনো হামামদিস্তায় ঔষধি গাছের গোছা থেঁতো করে। কাঠ তৈরির সময় পরিমাণ মতো জল বা নারকেল তেল মেশায়, নাড়ে চাড়ে। মানে সুজনের সেই খুদে অ্যাসিস্ট্যান্ট। আজ ভোর থেকে ওর খুব জ্বর রে, নামছেই না। তার উপর আবার দুপুর থেকে আরম্ভ হয়েছে ডায়রিয়া। দেখ, আজ রাতের মধ্যে ওষুধ না পড়লে ছেলেটাকে বাঁচানো যাবে না ভাই। আমার কাছে আর এক ফোঁটাও ওষুধ নেই, পাতা ছাল বাকল কিচ্ছু নেই। আনতে না পারলে। বলতে বলতে গলাটা কেমন কেঁপে গেল সুজনের। তার জন্য তুই এখন এই এত রাতে ওই জঙ্গলে যাবি? আমি আশ্চর্য হয়ে তাকালাম সুজনের দিকে। ছেলেটা পাগল হয়ে গেছে নির্ঘাত। বাইরে একটা খ্যাপা হাতি ঘুরছে, সেটা জেনেও এই কথাও ভাবল কি করে। দুর্ভাগ্য যে জ্বর বা ডায়রিয়ার কোনো ওষুধ তখন আমার ফার্স্ট এড বক্সেও মজুদ ছিল না। মাসে একবার শহর থেকে ওষুধের পার্সেল আসে। ওষুধপত্র কিছু থাকলে সুজনকে এখনই দিয়ে দিতাম,
যদিও সেটা ও বাচ্চাটাকে খাওয়াতো কিনা সন্দেহ। হ্যাঁ, যাব। রাতে জঙ্গলে যাওয়ার অভ্যেস আমার আছে। আর জানিয়ে ভয় পাচ্ছিস, মহাকাল বাবা এখন নেই এই এলাকায়। গত 7 দিনে তাকে আর এই তল্লাটে দেখা যায়নি। আমি খোঁজ নিয়েছি, হয়তো সে অন্য জঙ্গলে চলে গেছে চিরদিনের মতো। তারপর আমি আর পলাশ হাঁ করে তাকিয়ে আছি রুদ্রদার দিকে। অনেক বোঝালাম ওকে, অনেক বোঝালাম। যাস না প্লিজ, যাস না। আজ রাতটা বাচ্চাটার ওআরএস এর উপর চলুক, কাল আমি জিপে করে ওকে নিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আনবো, কেমন? কিন্তু আমার এক কুচি নিষেধও সুজন কানে তুলল না। শেষমেশ সোমরার দ্বারস্থ হলাম। বাচ্চাটাকে বারবার গ্লাসে করে নুন চিনির জল বানিয়ে অল্প অল্প করে খাওয়াতে বলে সোমরার জিম্মায় ওকে রেখে আমি সুজনের সঙ্গ নিলাম। মানে আপনিও গেলেন রুদ্রদা? তো কি করব, বন্ধুকে একা ছেড়ে দেব? সবসময় পজিটিভ ভাবাটাই আমার স্বভাব। মনে মনে ভাবলাম, হাতি এলাকা ছেড়ে চলে গেলে তো ভালোই। তাছাড়া স্ট্যাটিস্টিক্স বলছে যে ভোরবেলা আর দিনের আলোতেই মাকনাটা বেশি আক্রমণ করেছে, রাতেই বরং করেনি। হয়তো কিছুই হবে না, নির্বিঘ্নে ঘন্টা 2-এর মধ্যে কাজ সেরে আমরা ফিরে আসব। তবে আমি খালি হাতে যাইনি, সেটা খুবই রিস্ক হয়ে যেত। একটা দলছুট রোগ হাতির ডেরায় খালি হাতে যাওয়া আর আত্মহত্যা করা একই। নিজেদের আত্মরক্ষার খাতিরেই আমার ভারী রাইফেলটা সঙ্গে নিয়েছিলাম। লাইসেন্স ছিল আমার। তোমাদের জন্য আরেক প্রশ্ন চাওয়া আসছে। সেই রাতটা আমি কখনো ভুলবো না জানো। মেঘহীন আকাশে চাঁদটা যেন ঝলসাচ্ছিল। সুজন আগে আগে হাঁটছে, পেছনে সাবধানে চারপাশ দেখতে দেখতে রাইফেল কাঁধে আমি। দুজনেই চেষ্টা করছি যতটা সম্ভব নিঃশব্দে হাঁটা যায়। বাগান পেরিয়ে জঙ্গলের সীমানায় পৌঁছে মুহূর্তের জন্য আমার কনফিডেন্সটা কেমন টাল খেয়ে গেল, গায়ে কাঁটা দিল। মাথা থেকে পা অব্দি শরীর ভয়ে কুঁকড়ে উঠল। চাঁদের আলোর তলায় প্রাগৈতিহাসিক একটা গুহার মতো দেখতে লাগছে অন্ধকার জঙ্গলটাকে। মন বলল যে একবার ওখানে ঢুকলে জীবনেও আর বেরোনো হবে না আমাদের। সুজনই আগে আগে ঢুকলো গটগটিয়ে। নিজের আশ্রিত বাচ্চাটার জন্য দুশ্চিন্তায় ও অস্থির হয়ে গিয়েছিল। ওর আর অপেক্ষা সইছিল না। আমি ঢুকলাম সুজনের পিছন পিছন, একটু তফাৎ রেখে। দুটো বিশেষ গাছের শুকনো ছাল, বাকল, মূল এসব লাগবে। যতদূর মনে পড়ছে সে দুটো হলো কুরচি আর নাগবেল। সুজনের মোটামুটি জানাই আছে গাছগুলো জঙ্গলের কোন অঞ্চলটায় পাওয়া যাবে। ও সেদিকে এগোলো। জঙ্গলের ভিতরে ঢুকতেই চাঁদের আলোটা ধপ করে 2 ধাপ কমে গেল। ঘাড় উঁচিয়ে দেখলাম যে বিশাল বিশাল মহিরুহের ডালপালায় বাধা পেয়ে আলো ক্রমশ নিভে আসছে। মাথার উপর চাঁদোয়ার মতো ডালপালা অন্ধকারকে বাড়িয়ে তুলেছে। 2 হাতে ঝোপঝাড় ঠেলে সে অন্ধকারের আগল সরিয়ে যতটা দ্রুত যাওয়া যায় আমরা চলছিলাম। যত জঙ্গলের গভীরে ঢুকছি দেখছি জঙ্গল অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো কোনো গাছের কাছে এসে দাঁড়িয়ে ঝোলা থেকে বের করা পেন্সিল টর্চ জ্বালিয়ে এক পলকের জন্য কিছু একটা পরখ করেই সেটা নিভিয়ে দিচ্ছিল সুজন। তারপর একটা 14-15 ফুট লম্বা গাছের কাছে এসে ও থমকে দাঁড়ালো। যাক, একটা কিছু অন্তত পাওয়া গেছে। আমি স্বস্তির শ্বাস ফেললাম। দেখলাম যে কাঁধের ঝোলা থেকে ছোট্ট ছুরি বের করে যতটা পারা যায় নিঃশব্দে সুজন একটা মোটা ডালের বাকল খুঁচিয়ে তুলছে। আমি সতর্কভাবে ওকে গার্ড করে আছি। এমনি সময় আমরা দুজনেই বেশ কিছুটা দূরে ঝোপঝাড় ভাঙার স্পষ্ট আওয়াজ পেলাম।
ওই আবছা অন্ধকারে সে যে কি ভয়ানক লাগলো তা বলে বোঝানো মুশকিল। আওয়াজটা যেমন শুরু হয়েছিল তেমনি আবার থেমেও গেল। তারপর কিছুক্ষণ থমথমে নীরবতা। ও কিছু না, বুনো হাতিদের কোনো একটা পাল যাচ্ছে। ফিসফিস করে কথাটা বলে সুজন আবার তার কাজে মন দিল। একটু পরে আমার মনে হলো যেন ডাল ভাঙা শব্দটা আরো খানিকটা এগিয়ে আমাদের কাছে চলে এসেছে। তবে কি হাতির দলটা এদিকে আসছে? আমরা দুজন কি নিজেদের অজান্তে ওদের যাতায়াতের পথে এসে দাঁড়িয়েছি? সুজনের কোমরের কাছে খোঁজা দিয়ে ওকে সতর্ক করতে যেয়ে বললাম, কিরে শুনলি? ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না আমার, চল ফিরি এবার। কিন্তু দেখলাম যে জরুরি কাজের সময় বাধা পেয়ে ওর মেজাজ একটু তিরিক্ষে হলো। রেগে গিয়ে বলল, দুষ, একটা নিরীহ হাতির পাল, কাছাকাছি এসে পড়লে ঝট করে লুকিয়ে যাব ঝোপের মধ্যে। ওদের বিরক্ত না করলে ওরা অকারণে কাউকে কিছু করে না, জানিস না? ও মানে আপনি সেটা জানতেন না? জানবো না কেন? আমি কি সেই প্রথম গিয়েছি নাকি জঙ্গলে? হাতির পাল দেখিনি কখনো। জঙ্গলের ভিতর ডালপালা ভাঙার আওয়াজ অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া, আর দলবদ্ধ হাতিরা সচরাচর নিরীহই হয়। তারা যেচে কখনো কারো ক্ষতি করে না। কিন্তু সেই মুহূর্তে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল আমার সিক্সথ সেন্স বলছিল যে বিপদ যেন আজ খুব কাছে পিঠে ওত পেতে লুকিয়ে আছে। তারপর আরো কিছুটা সময় কাটলো। সুজন বেশ কিছু প্রয়োজনীয় ছালবাকল ঝোলায় পুরে এবার একটু সরে গিয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে হয়তো দ্বিতীয় গাছটার সন্ধান করছিল। আমি ঠোঁটে আঙুল রেখে ওকে একদম চুপ করতে বলে শটান শুয়ে পড়ে কানটা মাটিতে ঠেকালাম। সঙ্গে সঙ্গে ভয় আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেল। দল কোথায়? এ তো একটাই হাতির পায়ের প্রতিধ্বনি জেগে উঠছে মাটি থেকে। তবে কি 2 সেকেন্ডে মাথায় যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলে তড়াক করে মাটি থেকে উঠে পড়ে চেঁচিয়ে সুজনকে বললাম, তাড়াতাড়ি বাঁ দিকে টর্চের আলো ফেল, জলদি। যন্ত্রের মতো সুজনের টর্চ লাইট ধরা হাতটা সরে গেল বাঁ দিকে। আর আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে সেদিকের ঝোপ জঙ্গল ভেদ করে ডালপালা প্রবলভাবে নাড়িয়ে একতাল কালো পাহাড়ের মতো বিশাল খনি মাখনাটা সরাসরি আমাদের দিকে চার্জ করলো। সে যে কি বিকট চিৎকার জন্তুটা! সুরটা মুখে পুরে কান দুটো গুটিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে আসছে ওটা। ভয়ে বিস্ময়ে হতচকিত সুজনের অবশ হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল। ও নিজেও কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে 2 হাতে নিজের কান চেপে ধরল। আর তার মধ্যে আমার কাঁধে উঠে গেছে রাইফেল। দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে আমি স্থির নিষ্কম্প হাতে সরাসরি ফায়ার করলাম ওর কপাল লক্ষ্য করে। যেহেতু বন দপ্তরের নির্দেশ ছিল যে এই খ্যাপা হাতিকে মারা যাবে, কারণ এ মানুষের ক্ষতি করছে, তাই আমি আর দেরি করিনি আমার বন্ধুর প্রাণ বাঁচাতে। উফ, কি সাংঘাতিক! আপনার হাত কাঁপলো না? না, এটা জানি না কি করে হয়, তবে খেয়াল করেছি যে এইসব চূড়ান্ত বিপদে পড়া অবস্থায় আমার নার্ভ একেবারে ইস্পাতের মতো কঠিন আর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। দেখলাম জন্তুটা আঘাত পেয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর মাটিতে পড়ে না গিয়ে উল্টো দিকে ঘুরে অন্ধের মতো বন বাদার ভেদ করে ছুটে পালালো। আমার কিছুটা স্বস্তি হচ্ছিল যে ও মারা পড়েনি। ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেটা। চালাক জন্তুটা চমৎকার ভাবে ধোঁকা দিয়েছিল আমাদের। কিচ্ছু করার নেই, বাঁচার পথ নেই। দৌড়ে পালাবো? কোথায় পালাবো? স্পিডে তো পারবোই না ওর সঙ্গে। গাছে উঠলেও রেহাই নেই, ডাল ভেঙে নিয়ে আমাদের শুদ্ধ টেনে নামাবে। তবে সেদিন চাঁদের আলোয় জঙ্গলের ভিতরে আধো আলো আধো অন্ধকারে নিশানা ফসকালে
আমরা দুজনেই মরতাম। রাগের জন্তুটা সোজা এসে আমাদের দুজনকে পা দিয়ে থেঁতলে মিশিয়ে দিত মাটিতে। নিশ্চিত মৃত্যুই লেখা ছিল সেই রাতে। ঠিক সময়ে ঠিক অ্যাঙ্গেলে একটা ফায়ার ভাগ্যের ঘুঁটি পাল্টে দিল। পালালো মানে? হাতিটা গুলি খেয়ে মরল না? মাটিতে দাঁড়িয়ে মুখোমুখি ফায়ার করে ওই বিশাল হাতিকে খুব বড় জোর আহত করা যায়, মেরে ফেলাটা কঠিন, খুব প্রায় ইম্পসিবল। ওদের মাথাটা তো অনেক উঁচুতে থাকে, আর মাথার সামনের দিকের হাড় ভীষণ শক্ত হয়। ব্রেনটা তো অত বড় মাথার তুলনায় ছোট, আর থাকেও সেটা মাথার পেছন দিকটায়। গুলি ব্রেন অব্দি না পৌঁছলে তো আর জন্তুটা মরবে না। হাড় মাংস ভেদ করে বুলেট সেখানেই আটকে থাকবে, সেও বহাল তবিয়তে বেঁচে থাকবে। এরকম উদাহরণ প্রচুর আছে। যাই হোক, পরদিন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন নিয়ে একটা বড় গ্রুপে আমরা জঙ্গলে আহত হাতিটার পিছু নিলাম। এটা তো আগেই বলেছি যে ইতিমধ্যে ওকে রোগ এলিফ্যান্ট বলে ডিক্লেয়ার করা হয়েছিল। কিছু দূর গিয়ে আমরা ডালপালার গায়ে মোটা রক্তের ধারা লেগে থাকতে দেখতে পাই। আরো এগিয়ে একটা জোড়ার কাছে পৌঁছে দেখি যে সে ওখানে বিশ্রাম নিয়েছে, জলও খেয়েছে। তারপর খাবলা খাবলা মাটি তুলেছে এক জায়গাকার। ওরা এভাবে মাটির প্রলেপ দিয়ে নিজেদের ক্ষত সারায়, জানো তো? না, এখন জানলাম। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং। তো আমরা সারাদিন হেঁটেই গেলাম। এক সময় বিকেল ফুরিয়ে সন্ধে নামল। তখন ক্লান্ত শরীরে সবাই বাংলোয় ফিরে এলাম। এভাবে আবারও পরদিন, তারও পরদিন, কিন্তু কোথায় কি? ওটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। অবিশ্বাস্য। এরপর আরো মাস 6 কেটে গেল। আমরা সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি মাগনাটা ফের হানা দিল, কিংবা এই বুঝি আশেপাশের এলাকা থেকে কোনো দুঃসংবাদ এলো। কিন্তু আর আমাদের বাগানে ওকে দেখা যায়নি। আশেপাশের বাগানগুলো থেকেও কোনো রকম দুর্ঘটনার খবরও পাওয়া গেল না। কে জানে, হয়তো সত্যিও ভয় পেয়েছিল। এই প্রথমবার ওকে কেউ পাল্টা আঘাত করলো, এটা তো ফ্যাক্ট। যে আঘাত ওর পাগলামি সারিয়ে দিয়েছিল চিরকালের মতো। তবে এটাও তো হতে পারে যে সেই রাতে আমার উপহার দেওয়া ওই বুলেটখানা মাথায় নিয়েই বনুদের দলে ফিরে গিয়ে সে হয়তো আবার আগের মতো দাপিয়ে বেরিয়েছে জঙ্গল, একজন রাজার মতো। কে বলতে পারে? ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব, প্রবীণ প্রমথেশ রুদ্র অর্পণ, নবীন প্রমথেশ রুদ্র বাসু, সুজন আত্রেয়, সুমরা উজ্জ্বল ও পলাশ অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।